গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র, যেটি কিনা বলাকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। পাশ্চাত্য সংস্কৃতির সূতিকাগার বলে অবহিত করা হয় গ্রিসকে। গ্রিস ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মিলনস্থলে অবস্থিত। বর্তমান গ্রিসদের পূর্বপুরুষ হচ্ছে একসময় পৃথিবী বিজয়ী গ্রিক সভ্যতা, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং প্রায় 4 শতাব্দীর অটোমান সাম্রাজ্য। গ্রিস দেশটি পশ্চিমা সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মস্থান হিসেবে সুপরিচিত। বর্তমান বিশ্বের নিকট গ্রিসের বৃহৎ কিছু অবদান রয়েছে: পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার এবং নাটক। সব মিলিয়ে গ্রিসের সভ্যতা সমগ্র ইউরোপে একসময় সবথেকে প্রভাবশালী সভ্যতা হিসেবে পরিগণিত হতো, যেটি পরিচিত ছিল গ্রিক সভ্যতা নামে, যেখান থেকে এসেছিল বিজ্ঞানী থেলস, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এবং সম্রাট আলেকজান্ডারের মতো ব্যক্তিবর্গ। বর্তমানে গ্রিস একটি উন্নত রাষ্ট্র। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব গ্রিস সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে একটি বিষয় ক্লিয়ার করে নেওয়া যাক। গ্রিস এবং গ্রিক শব্দ দুটির মধ্যে পার্থক্য কী? গ্রিস হলো একটি দেশের নাম, আর গ্রিসের অধিবাসী এবং জাতি সংস্কৃতি সব মিলিয়ে হলো গ্রিক। যেমনটা বাংলাদেশ এবং বাঙালি, অর্থাৎ বাংলাদেশ হলো দেশের নাম এবং জাতি এবং সংস্কৃতি সব মিলিয়ে হলো বাঙালি। প্রথম আদি গ্রিক উপজাতিটি ছিল মাইসিনিয়ান নামে পরিচিত। এরা খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দের শেষ ভাগে এবং 2য় সহস্রাব্দের প্রথমার্ধে গ্রিসের মূল ভূখণ্ডে বসতি স্থাপন করে। মাইসিনিয়ান উপজাতি যখন এই অঞ্চলে প্রথম অনুপ্রবেশ করেছিল তখন এখানে একাধিক অগ্রিকভাষী এবং দেশীয় আদি গ্রিক উপজাতি বসবাস করত। এরা খ্রিস্টপূর্ব 7ম সহস্রাব্দ থেকে এই অঞ্চলে কৃষিকার্য করে আসছিল। ভৌগোলিক বিস্তারের মধ্যগণে গ্রিক সভ্যতা গ্রিস থেকে মিশর, আফগানিস্তানের হিন্দুকুশ পর্যন্ত প্রসারিত ছিল। এই সময় থেকে গ্রিক সংখ্যালঘু পুরাতন গ্রিক সাম্রাজ্য বিভিন্ন দেশ অর্থাৎ তুর্কি, ইতালি, লিবিয়া এবং ভেন্টাল অঞ্চলে বসবাস করে আসছে। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে গ্রিক অভিনিবেশকারীদের সন্ধান পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 7ম সহস্রাব্দের দিকে গ্রিস এবং বলাকান অঞ্চলে ইউরোপীয় নিওলিথিক যুগের সূচনা হয়। খ্রিস্টপূর্ব 28 শতকের দিকে ব্রোঞ্জ যুগের আগমনের মধ্য দিয়ে এ যুগের সমাপ্তি ঘটে। খ্রিস্টপূর্ব 19 শতকে মাইসিলিয়ান নামে এক প্রোটো ইন্দো ইউরোপীয় জাতি বর্তমান গ্রিক সভ্যতার সূচনা করে। গ্রিসে আবির্ভূত হওয়া প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ছিল ক্রিটি দ্বীপের মিওয়ান সভ্যতা, যেটা 2700 খ্রিস্টপূর্ব থেকে 1450 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। আর গ্রিক মূল ভূখণ্ডে আদি হেলেডিক সভ্যতার স্থায়িত্বকাল ছিল 2800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মিওয়ানদের সম্পর্কে খুব কম খবরই পাওয়া যায়। তারা ছিল প্রোটো ইন্দো ইউরোপীয় জাতের মানুষ। তাদের লিনিয়ার নামক এক ধরনের দুর্বোধ্য ভাষায় লিখিত অর্থ এখনও পাওয়া সম্ভব হয়নি। তারা মূলত সামুদ্রিক বাণিজ্যে নিয়োজিত ছিল। নিজেদের দ্বীপে উর্বর প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে উৎকর্ষ সাধন করেছিল তারা। তাদের রপ্তানি দ্রব্যের মূল উপাদান ছিল মূলত কাঠ। রপ্তানি হতো মূলত সাইপ্রাস, সিরিয়া, মিশর এবং এজিয়ান সাগরের উপদ্বীপগুলোতে। মাইসিলিয়ানরা ক্রিটি অধিকার করার পর ক্রিটি সংস্কৃতি নিজেদের মধ্যে আত্মস্থ করে নেয়। মাইসিলিয়ানরা এজিয়ান সাগরে আসতে শুরু করে 1600 খ্রিস্টপূর্বাব্দের দিকে। 1400 খ্রিস্টপূর্বাব্দে তারা মিওয়ান সভ্যতার কেন্দ্র ক্রিটি দখল করে নেয়। আদি গ্রিক ভাষা লেখার জন্য তারা ক্রিটি লিনিয়ার নামে এক ভাষার প্রচলন করে। পরবর্তীতে তারা একটু উন্নত করে লিনিয়ার বি ভাষার প্রচলন করে। মাইসিলিয়ানরা এসেছিল মূলত মাইসিলিয়া নামক অঞ্চল থেকে। অন্যান্য মাইসিলিয়ান অঞ্চল হলো এথেন্স, পিলস, থিপ, টিরান ইত্যাদি। মাইসিলিয়ানরা ছিল মূলত যোদ্ধা। তাদের কবরে মৃতদেহের সাথে যুদ্ধের সরঞ্জাম সমাহিত করার প্রমাণ পাওয়া যায়। 1100 খ্রিস্টপূর্বাব্দে মাইসিলিয়ান সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। কোনো গবেষক এর জন্য ডোরিয়ান নামে আরেকটি গোষ্ঠীর আক্রমণ করাকে দায়ী করেন, কিন্তু তার কোনো উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মাইসিলিয়ান সভ্যতা পতনের পর গ্রিক একটি অন্ধকার যুগে প্রবেশ করে। এই সময় গ্রিসের জনসংখ্যা এবং শিক্ষার হার আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে। গ্রিসের অন্ধকার যুগের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 1100 অব্দের দিকে মাইসিলিয়ান সভ্যতার পতনের মধ্য দিয়ে। এর জন্য অনেকেই ডোরিয়ানদের আক্রমণকে দায়ী করেন। ডোরিয়ানদের সাথে ছিল লোহা নির্মিত শক্তিশালী অস্ত্র।
যা দিয়ে দুর্বল মাইসিলিয়ান সভ্যতাকে সহজে পরাস্ত করা সম্ভব হয়েছিল। এ অন্ধকার যুগ টিকেছিল 800 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক নগররাষ্ট্র উদ্ভাবনের আগ পর্যন্ত। অন্ধকার যুগের রাজারা খুব দুর্বলভাবে টিকেছিল, কিন্তু শেষ পর্যন্ত অভিজাততন্ত্রের কাছে ক্ষমতাহীন হয়ে পড়ে তারা, এবং শেষে অভিজাততন্ত্রের ভেতরে আরও অভিজাত তৈরি হয়। এই যুগে সুলভ এবং সস্তা হওয়ার কারণে তৈজসপত্র এবং যুদ্ধাস্ত্র তৈরিতে ব্রোঞ্জের বদলে লোহার ব্যবহার শুরু হয়। সমাজে বিভিন্ন অংশের মধ্যে কিছুটা অর্থনৈতিক সমতা আসে, ফলে রাজাদের সিংহাসনচ্যুত করে পরিবারগুলো সিংহাসন আহরণ করতে শুরু করে। অন্ধকার যুগের শেষে গ্রিক নবজাগরণের সূচনা হয়, যা কৃষ্ণসাগর এবং স্পেনে ছড়িয়ে পড়ে। ফেনিশীয়দের কাছ থেকে লেখার কৌশল পুনরায় আয়ত্তে আসে, যা উত্তর ইতালি এবং গাউন পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রাচীন গ্রিসের সূচনা হয় মূলত 776 খ্রিস্টাব্দে অলিম্পিক গেমসের মধ্য দিয়ে। প্রাচীন যুগের পরিসমাপ্তি ধরা হয় 476 খ্রিস্টাব্দে রোমান সভ্যতার পতনের মধ্য দিয়ে। বেশিরভাগ ঐতিহাসিক প্রাচীন গ্রিসকে আধুনিক পাশ্চাত্য সভ্যতার ভিত্তিভূমি বলে স্বীকার করেছেন। রোমান সভ্যতার উপর গ্রিক সংস্কৃতির প্রচণ্ড প্রভাব ছিল, যা ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আধুনিক পৃথিবীর ভাষা, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, দর্শন, শিল্পকলা এবং স্থাপত্যের উপর গ্রিক প্রাচীন যুগের প্রভাব ছিল অপরিসীম। অন্ধকার যুগের সাথে সাথে মাইসিলিয়ান যুগের জ্ঞান এবং বর্ণমালাও হারিয়ে ফেলেছিল গ্রিস, কিন্তু 800 খ্রিস্টপূর্বাব্দের দিকে নবজাগরিত গ্রিস ফিনিশিয়ান বর্ণমালা সংস্কার করে গ্রিক বর্ণমালার আবির্ভাব ঘটায়। তৎকালীন গ্রিস ছিল ছোট ছোট নগররাষ্ট্রে বিভক্ত। গ্রিসের সাবেকি যুগকে প্রাচ্যের সাথে মিলনের যুগ হিসেবে ব্যাখ্যা করা হয়, কারণ গ্রিস তখন নতুন এশিরীয় সভ্যতার প্রান্তে ছিল, কিন্তু তার অধীনে ছিল না। সেই যুগে গ্রিস তার ভাণ্ডারে প্রাচ্য থেকে প্রচুর পরিমাণ জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা এবং পুরাণ আমদানি করে সমৃদ্ধ হয়ে উঠেছিল। রোমান যুগের সূচনায় হেলেনীয় সমাজ ও সংস্কৃতির কোনো পরিবর্তন না হলেও এর ফলে আবশ্যিকভাবেই গ্রিস তার রাজনৈতিক স্বাধীনতা হারায়। খ্রিস্ট ধর্ম বিকাশের পূর্ব পর্যন্ত এখানে হেলেনীয় সংস্কৃতি টিকেছিল। গ্রিস তখন রোমের একটি প্রদেশে পরিণত হয়, এবং তখনও গ্রিস প্রবল প্রতাপে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংস্কৃতিকে প্রভাবান্বিত করে চলেছে। এরপর রোমান সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগের নাম পূর্ব রোমান সাম্রাজ্য, যা গ্রিকদের সাম্রাজ্য নামে প্রতিষ্ঠা পায়। পরবর্তীতে এটি বাইজেন্টাইন সাম্রাজ্য নাম ধারণ করে। অন্য অংশটি ছিল কনস্ট্যান্টিনোপল কেন্দ্রিক, যার নাম ছিল মূলত বাইজেন্টিয়াম। বাইজেন্টাইন রাজত্বের সময় গ্রিক আগ্রাসী সকল শক্তির মধ্যে হেলেনীয় ভাবধারার প্রভাব সৃষ্টিতে সমর্থ হয়, এবং এ সময় সিসিলি এবং এশিয়ার মাইনর থেকে অনেকেই গ্রিসে বসতি স্থাপন করে। একাদশ ও দ্বাদশ শতাব্দীকে গ্রিসে বাইজেন্টাইন শিল্পকলার স্বর্ণযুগ বলা হয়। 1204 থেকে 1458 সালের মধ্যে সংগঠিত ক্রুসেডের সময় ধর্মের নামে প্রতিষ্ঠিত কিছু সেনাদল দ্বারা গ্রিস আক্রান্ত হয়। 1453 সালে 29 মে কনস্ট্যান্টিনোপলের পতনের পূর্ব পর্যন্ত এখানে বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। গ্রিস বলাকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলোর মধ্যে উত্তরে বুলগেরিয়া এবং উত্তর মেসিডোনিয়া এবং আলবেনিয়া, পূর্বে তুরস্ক। গ্রিসের মূল ভূখণ্ডের পূর্ব এবং দক্ষিণে এজিয়ান সাগর, পশ্চিমে রয়েছে আইওনিয়ান সাগর। পূর্বে ভূমধ্যসাগরের উভয় অংশে গ্রিসের অনেকগুলো দ্বীপ রয়েছে। শুরুতেই বলেছি গ্রিস ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত। গ্রিসের মোট আয়তন 1,31,980 বর্গ কিলোমিটার বা 50,960 বর্গ মাইল। আয়তনের দিক থেকে গ্রিস বিশ্বের 95তম বৃহত্তম রাষ্ট্র। গ্রিসের সরকারি নাম হেলেনিক রিপাবলিক, এবং দেশটির নীতিবাক্য হল স্বাধীনতা অথবা মৃত্যু। সর্বশেষ 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত গ্রিসের মোট জনসংখ্যা ছিল 1,03,41,277 জন, এবং দেশটির মোট জনসংখ্যা ঘনত্ব 80 জন। এথেন্স গ্রিসের রাজধানী এবং বৃহত্তম শহর। 3,400 বছর ব্যক্তিকালের লিপিবদ্ধ ইতিহাস এবং খ্রিস্টপূর্বাব্দ 7ম থেকে 1100 সালের মধ্যে সর্বপ্রথম মানুষের বিচরণের ইতিহাস নিয়ে এথেন্স বিশ্বের প্রাচীনতম শহর এবং এথেন্স এটিকা অঞ্চলের সবথেকে প্রভাবশালী শহর। অতীতে এথেন্স একটি শক্তিশালী নগররাষ্ট্র ছিল। এটি শিল্প, শিক্ষা ও দর্শনের কেন্দ্র এবং প্লেটোর শিক্ষায়তন এবং অ্যারিস্টটলের জ্ঞানার্জনের স্থান ছিল। ইউরোপ মহাদেশে, বিশেষ করে প্রাচীন রোমেও এর বিশাল সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাবের জন্য ব্যাপকভাবে বলা হয়ে থাকে যে এথেন্স পাশ্চাত্য সভ্যতার শৈশবের দোলনা আর গণতন্ত্রের জন্মভূমি। আধুনিক সময়ে এথেন্স একটি বড় বিশ্বজনীন মহানগর এবং গ্রিসের অর্থনৈতিক, আর্থিক, শিল্প, সামুদ্রিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। 2021-এ এথেন্সের শহুরে এলাকায় 30.5 লাখেরও বেশি মানুষের বসবাস ছিল, যা গ্রিসের মোট জনসংখ্যার 35%-এরও বেশি। গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড রিসার্চ নেটওয়ার্কের তথ্যমতে এথেন্স একটি বিরাট বৈশ্বিক শহর এবং উত্তর পূর্ব ইউরোপের সবথেকে বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি। এর একই সাথে বৃহৎ আর্থিক বিভাগ আছে এবং এর পাইরাস বন্দর ইউরোপের বৃহত্তম বন্দর এবং সারা বিশ্বের মধ্যে এটি তৃতীয় অবস্থানে রয়েছে।
এথেন্সের মোট আয়তন 38.96 বর্গ কিলোমিটার বা 15.04 বর্গমাইল। গ্রিসের গ্রীষ্মকাল অত্যন্ত উষ্ণ এবং শীতকাল হলো অত্যন্ত ঠান্ডা এবং বরফযুক্ত হয়ে থাকে, অর্থাৎ শীতকালে অনেকটা তুষারপাত দেখা যায় এখানে। গ্রিসের সবথেকে উষ্ণতম মাস হলো জুলাই। এই সময় দেশটির তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং দেশটির শীতলতম মাস হলো জানুয়ারি। এই সময় দেশটির তাপমাত্রা -7 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। গ্রিসের তাপমাত্রা -7 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিদ্যমান থাকে। গ্রিসের অর্থনীতি মূলত সেবা খাত ভিত্তিক। গ্রিস বেশ ধনী একটি দেশ, যদিও শিল্প বিকাশ এবং পর্যটনের কারণে সাম্প্রতিক দশকে গ্রিসের অর্থনীতি উন্নতি হয়েছে। দেশটি একটি বৃহৎ এবং মারাত্মক অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসছে। 2002 সালের জানুয়ারি মাসে গ্রিসের মুদ্রা নাটকের পরিবর্তে ইউরো ব্যবহার শুরু হয়। 2004 সালের অলিম্পিক গেমসের প্রস্তুতি গ্রিক অর্থনীতিকে প্ররোচিত করেছিল, যার ফলে দেশটিকে একটি মারাত্মক ঋণ সংকট এবং অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, যেমন উন্নয়নের স্বল্প হার এবং বৃহৎ বেকারত্ব। 2012 সালে দেশটির বেকারত্বের হার ছিল 25%। তবে বর্তমান গ্রিস একটি উন্নত রাষ্ট্র। গ্রিসের মোট অর্থনীতির 85% আসে সেবা খাত থেকে, শিল্প খাত থেকে আসে 12% এবং কৃষি খাত থেকে আসে মাত্র 3%। 1982 সাল থেকে গ্রিস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। 1951 সাল থেকে ন্যাটো এবং 1960 সাল থেকে ওইডিসির সদস্য হিসেবে আছে তারা। সর্বশেষ 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী গ্রিসের মোট জিডিপি 214.9 বিলিয়ন মার্কিন ডলার এবং গ্রিসের মাথাপিছু আয় 20,192.60 মার্কিন ডলার। গ্রিসের মুদ্রার নাম ইউরো। 28 সেপ্টেম্বর 2023 অনুযায়ী 1 ইউরো সমান 116.42 বাংলাদেশি টাকা এবং 1.05 মার্কিন ডলার। গ্রিসের শিক্ষা ব্যবস্থা অনেকটা উন্নত। এটি 3টি ভাগে বিভক্ত: নর্মালি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টেরিটরি। গ্রিসে 6 থেকে 15 বছর বয়সী সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক। সর্বশেষ 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী গ্রিসের মোট সাক্ষরতার হার 99.30%। গ্রিসের জাতীয় খেলা মূলত ফুটবল, তবে 1980 দশকের পর থেকে দেশটিতে বাস্কেটবল জনপ্রিয়তা লাভ করছে। 1994 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল ফাইনালে ওঠে গ্রিস। 2004 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল তারা। গ্রিসের সংস্কৃতি নিয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই, কারণ পাশ্চাত্য সংস্কৃতির জন্মভূমি বা মাদারল্যান্ড বলা হয় থাকে গ্রিসকে। গ্রিসের মোট জনসংখ্যার 94% গ্রিক জাতি, 4% মূলত আলবেনীয় এবং 2% অন্যান্য জাতি। গ্রিসের মোট জনসংখ্যার 94% গ্রিক অর্থোডক্স খ্রিস্টান এবং 4% নাস্তিক এবং 2% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। গ্রিস খাবার দাবারগুলোর মধ্যে অন্যতম একটি হলো তারামাসলতা। যে কোনো গ্রিক খাবারের মূল ভিত্তি হলো ক্লাসিক ডিপ, যেটি মূলত তৈরি করা হয় দই, শসা এবং রসুনের সমন্বয়ে। গ্রিসের ডায়ালিং কোড +30 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.gr। গ্রিসে মোট 18টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। গ্রিস ছোট বড় প্রায় 2000টির মতো দ্বীপ নিয়ে গঠিত, তবে এদের মধ্যে প্রায় 170টি দ্বীপে মানুষের বসতি রয়েছে। গ্রিসের অর্থনীতির মূল চালিকা শক্তি মূলত পর্যটন খাত। পর্যটন মৌসুমে এই দেশটির জনসংখ্যার থেকেও অধিক পর্যটক দেশটিতে ভ্রমণ করতে যায়। গ্রিস তার সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের জন্য 1970 সাল থেকে ইউরোপের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। গ্রিসে প্রতি বছর প্রায় 1,60,00,000 পর্যটক বেড়াতে আসেন। গ্রিসের অন্যতম পর্যটন স্থানগুলোর মধ্যে দ্য টাউন অফ ক্লিওপাট্রা, দ্য টাউন অফ মেস্টোভো, দ্য টাউন অফ মোকোংস ইত্যাদি। গ্রিসের অন্যতম এবং সেরা একটি পর্যটন স্থানের নাম মূলত স্যান্তোরিনি, যেটি ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের। 1600 শতকে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের কারণে বিধ্বস্ত হয় দ্বীপটি, যার ফলে এবড়োথেবড়ো রূপ ধারণ করে এই দ্বীপটি। এই দ্বীপটিতে প্রায় 20,000 মানুষের বসবাস। এই দ্বীপটিতে এখানকার স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ির তুলনায় হোটেলের সংখ্যা বেশি। এই দ্বীপটিতে প্রায় 300টির মতো গির্জা রয়েছে। এই দ্বীপটির ঘরবাড়িগুলোর নীলচে সাদা রং এই দ্বীপটিকে অনন্য একটি রূপ দিয়েছে। এই দ্বীপটির নান্দনিক প্রাকৃতিক শোভা এবং মানুষের তৈরি স্থাপত্যের কারণেই এই দ্বীপটিকে বিশ্বের সুন্দরতম দ্বীপ বললেও ভুল হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন।